কি বিপরীত এই ছবি না? একদিকে সন্ত্রাসের জন্য ফুটছে রক্তের মধ্যে যেন বদলার ইচ্ছা, আর অন্যদিকে ভক্তি, প্রার্থনা, জগন্নাথের গান আর এত মানুষের ঢল যারা এই দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধনের উৎসবে সামিল হতে এসেছেন। আবার বিপরীত বলি বা কি করে বলুন, কারণ মহাযজ্ঞ তো ওদিকেও শুরু হয়ে গিয়েছে। কিছু তো একটা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে কিছু একটা হচ্ছেই। যদি কিছু নাই হবে তাহলে দিল্লিতে এত ঘন ঘন এত গুরুত্বপূর্ণ বৈঠক কেন? কিছু হচ্ছে বলেই কাশ্মীরে 48টা পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, বায়ুসেনা, নৌসেনার মহড়া আমরা আগেই দেখেছি। আর্মি পোস্ট করেছে তারা এভার রেডি। আর সব মিলিয়ে দিল্লি, কাশ্মীর, গোটা দেশের যা মুড, কিছু তো একটা হচ্ছে। না হলে দিল্লিতে এত ঘন ঘন এত গুরুত্বপূর্ণ বৈঠক, মঙ্গলে প্রধানমন্ত্রীর আবার বৈঠক, যেখানে অজিত ডোভাল নিজে উপস্থিত ছিলেন। বায়ুসেনা, নৌসেনার মহড়া আমরা দেখেছি। পেহেলগাঁওয়ের ঘটনার এক সপ্তাহের মধ্যে যথেষ্ট তৎপরতা শুরু হয়েছে। কাশ্মীরের 48টা পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে এই কেন্দ্রের তরফ থেকে অ্যাডভাইজারি জারি করে বলা হয়েছে কোনো ধরনের অপারেশনের লাইভ কভারেজ করা যাবে না। মানে কিছু তো একটা হচ্ছেই, কিন্তু কেন বলছি, কোন কোন লক্ষণ কিছু একটা হচ্ছে তা প্রমাণ করছে। উপত্যকার বিভিন্ন জায়গায়, পেহেলগাঁও সহ নানা জায়গায় নিরাপত্তা বাহিনীর অপারেশন শুরু হয়ে গিয়েছে। কিছুটা আমরা দেখতে পাচ্ছি জঙ্গিদের বাড়ি খুঁজে খুঁজে তার ভিতরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া, সেখানে বিস্ফোরণ। বাকিটা দেখতে পাচ্ছি না। কিছু তো একটা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে অলরেডি কমিউনিটি বাংকারের ব্যবস্থা করা হচ্ছে। কিছু তো একটা হচ্ছে। দিল্লিতে ঘন ঘন বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক, কিছু তো একটা হচ্ছে। এক মঙ্গলবার পেহেলগাঁও আমাদের চমকে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল। আর এক মঙ্গলবারে প্রধানমন্ত্রী অত্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন, যেখানে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, ছিলেন 3 বাহিনীর প্রধানরা। কিছু তো একটা হচ্ছে। আর যা বলবো সত্যি বলবো, রং চড়িয়ে বাড়তি খবর দেয় না। যা বলছি সত্যি বলছি, কিছু তো একটা হচ্ছেই। বুধবারে আবার ক্যাবিনেট মিট রয়েছে, সুতরাং বুঝতেই পারছেন এত ঘন ঘন। মঙ্গলবার, বুধবার, এর আগে আমরা দেখেছিলাম চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বৈঠক করেছিলেন। এবং মঙ্গলে বৈঠক হয়েছে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রাজনাথ সিং ছিলেন, যেখানে বিএসএফ, এনএসজি, আসাম রাইফেলস, এসএসবি, সিআরপিএফ এর সমস্ত কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুতরাং কিছু তো একটা হচ্ছে, যা বলছি তা সত্যি বলছি। ভয়ঙ্কর মারাত্মক সব তথ্য উঠে আসছে পাকিস্তান থেকে। পেহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড কে জানেন? প্রাক্তন পাক সেনা। ভাবতে পারছেন? হ্যাঁ, হাসিম মুসা, প্রাক্তন পাক স্পেশাল ফোর্সের সদস্য, এবং তার প্যারা ট্রেনিং হয়েছিল পাক কমান্ডোদের কাছে, মানে সেনাবাহিনীর কাছে। ভাবুন একবার, সেনাবাহিনী ছেড়ে সোজা লস্করে তৈবার সন্ত্রাসবাদী সেলে, আর সেই হচ্ছে পেহেলগাঁওয়ের মাস্টারমাইন্ড। পাকিস্তানের এটাই বাস্তব। তাই তো অবাক হতে হচ্ছে আমাদের, আর তাই ঘন ঘন দিল্লিতে বৈঠক বসছে, তাই কাশ্মীর জুড়ে সার্চ অপারেশন চলছে অন্য কিছু, যা আমরা দেখতে পাচ্ছি না, দেখাতে পারছি না, কিন্তু কিছু একটা হচ্ছে। তবে শুধু কি পেহেলগাঁও? মনে নেই এর আগে কি হয়েছিল? 26/11 সময়ও আজমল কাসবরা পাকিস্তান সেনার কাছে ট্রেনিং পেয়েছিল বলে তথ্য সামনে এসেছিল। পেহেলগাঁও কাণ্ডের আগেও মুসার নাম সামনে আসছে, মুসার নাম জানা গিয়েছে। এই মুসাও পাক সেনার কাছে ট্রেনিং প্রাপ্ত, মানে পাকিস্তান সেনা ট্রেনিং দেয়, তারপর তারা গিয়ে লস্করে তৈবার মতো জঙ্গি গোষ্ঠীতে জয়েন করে। তাহলে দেখুন পাকিস্তানের ত্রিফলা মডেলটা ঠিক কিরকম। পাক সরকার, পাক সেনা আর জঙ্গি, এই ত্রয়ী মিলে ধ্বংস করতে চায় ভারতকে। সোজা নয়, প্রত্যুত্তর দিতে আমরা তৈরি, আর সেই প্রত্যুত্তরের সমস্ত পর্যায়ে
এগিয়ে চলেছে। পাকিস্তান হাড়ে হাড়ে টের পাচ্ছে, আর তাই বাংকারে সেঁধিয়ে যেতে হচ্ছে আসিম মুনিরকে। The whole world has heard Pakistan's Defense Minister Khwaja Asif admitting and confessing Pakistan's history of supporting, training and funding terrorist organizations in a recent television interview. This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. এত কিছুর পরেও নির্লজ্জ পাকিস্তানের কোনো লজ্জা তৈরি হয়নি। আখনৌর সেক্টরে আবার গোলাগুলি বর্ষণ শুরু করেছে। তবে ভারত সদা সর্বদা সতর্ক, মোত্তর জবাব দিচ্ছি আমরাও। এই আলোর আতিশয্যের মধ্যে দাঁড়িয়েও বলছি আমি, আজ সেই অন্ধকারের এক সপ্তাহ পার। আজ সেই ভয়ঙ্কর বিভীষিকাময় পেহেলগাঁওয়ের এক সপ্তাহ পার। এই এক সপ্তাহে আমরা চেয়েছি শুধু বদলা, আমরা চোখের জলে ভেসেছি। আমরা চেয়েছি পাকিস্তানকে যে কোনো মূল্যে শায়েস্তা করতে। আমাদের 26টা রাফেল মেরিনের চুক্তি হতেই পাকিস্তান ভয় ঠকঠক ঠকঠক করে কাঁপছে। কেন জানেন? এই এক সপ্তাহের মধ্যে কত কি যে দেখলাম। এই এক সপ্তাহের মধ্যে আমরা দেখলাম পাকিস্তানের সেনা জওয়ানরা উল্টো হাঁটতে শুরু করেছেন। এই এক সপ্তাহের মধ্যে দেখলাম পাকিস্তানি যে সেনার সদস্যরা রয়েছেন তারা গণ ইস্তফা দিতে শুরু করেছেন। আসিম মুনির বাংকারে গিয়ে সেঁধিয়েছেন, ফ্যামিলিকে পাঠিয়ে দিয়েছেন বিদেশে কোথাও। এই এক সপ্তাহে আমরা দেখলাম পাকিস্তানের দফা রফা কাকে বলে। কিন্তু এরপরও প্রশ্ন, এই এক সপ্তাহ পর এখনো আমাদের দেশ ফুটছে, বদলার আগুন প্রত্যেক ভারতবাসীর মনের মধ্যে জ্বলছে। পাকিস্তান ভয় পেয়েছে, কোনো সন্দেহ নেই আমার। পেহেলগাঁওয়ের এই এক সপ্তাহ ধরে পাকিস্তানের উল্টো হাঁটা শুরু, মানে কিছু একটা যে হচ্ছে এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। পর্যটকরা কাশ্মীরে গিয়েছিলেন প্রাকৃতিক সৌন্দর্যের টানে, কিন্তু সেই জান্নাতি হয়ে ওঠে জাহান্নাম পাক জঙ্গিদের গুলিতে। গত 22শে এপ্রিল ভূস্বর্গে সবুজ গালিচা ভাসে রক্তে। পরিচয় জেনে জেনে পর্যটকদের গুলি, হাড় হিম করা সন্ত্রাসবাদী হানায় প্রাণ হারান 27 জন নিরীহ নাগরিক। পাক মদতে জঘন্য সন্ত্রাসবাদী হামলায় না ফেরার দেশে নিরীহ নাগরিকরা। বদলার আগুনে ফুঁসে উঠেছেন দেশবাসী। आपकी बार आर पार, आर पार, आपकी बार आर पार, आपकी बार आर पार। अब हम भी हिंदुस्तान से यहाँ उसको जवाब देने के लिए बिल्कुल तैयार है। সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার দাবি উঠেছে দেশে। क्या मांग रहे हैं आप लोग? आपकी बार क्या मांग रहे हैं? पीओके, क्या? पीओके वापस, पीओके चाहिए, बिल्कुल पीओके चाहिए। पीओके वापस। आतंकियों के जो घर मिटाए जा रहे हैं, क्या वो सही है? बिल्कुल सही है। সন্ত্রাসের রক্তচক্ষু এবং রক্তচক্ষু রাঙানো পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার রণহুঙ্কার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। প্রধানমন্ত্রীর রণহুঙ্কারের পরেই প্রত্যাঘাত শুরু করেছে ভারতীয় সেনা। জঙ্গিদের ঘর বাড়ি গুঁড়িয়ে দেয় সেনাবাহিনী। পেহেলগাঁও জঙ্গি হামলায় দিনের আলোর মতো স্পষ্ট পাকিস্তানের মদত। জানা গিয়েছে 2 মাস আগে পাক অধিগৃহীত কাশ্মীরে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের নেতৃত্ব গিয়ে ভারতকে টার্গেট করার পরিকল্পনা নিয়ে জৈশ-ই মোহাম্মদ ও লস্করের সঙ্গে বৈঠক করে। ওয়াশিংটনে হামলার জন্য শীর্ষ কমান্ডারদের নিয়ে ছক সাজায় লস্কর। লস্করের সঙ্গে এই ষড়যন্ত্রে সামিল হয় হিজবুল মুজাহিদিন। ওয়াশিংটনের সন্ত্রাসবাদী হামলায় পাক যোগ স্পষ্ট হতে আরও জোরালো হয় বদলার দাবি। পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। তার পাল্টা সিমলা চুক্তি স্থগিত করে নিজেদেরই বিপদ নিজেরা ডেকে এনেছে মূর্খ ইসলামাবাদ।
ভারত পাকিস্তানের মধ্যে স্থলপথে বাণিজ্যের একমাত্র পথ বন্ধ আটারি ওয়াঘা সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সেনাকে খোলা ছুট মানে যখন তখন একটা যুদ্ধ। তবে জানেন তো এখনকার যুগে যুদ্ধ আর ওই ধরুন কুরুক্ষেত্র, তারপর দুপক্ষ দুদিক থেকে তীর ছুটছে, গোলা ছুটছে, গুলি আসছে, ঠিক এরকম নয়। এখনকার যুদ্ধের পদ্ধতি নানা রকম। যেমন ধরুন পাকিস্তানকে জলে আগেই মেরেছি আমরা, সিন্ধু চুক্তি স্থগিত। এবার পাকিস্তানে আমাদের দেশ থেকে কোন কোন এমার্জেন্সি মেডিসিন যায় তার রিপোর্ট চাইল কেন্দ্র। বুঝতে পারছেন তো ইঙ্গিতটা কি? পাকিস্তানের সঙ্গে ভারত আগেই স্থলপথে বাণিজ্য বন্ধ করেছে, আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ। এরপর যদি এমার্জেন্সি মেডিসিন মানে অত্যাবশ্যকীয় ওষুধের সাপ্লাই বন্ধ হয়, ভাবতে পারছেন পাকিস্তান কোথায় যাবে? ঝিলাম নদীর জল ছাড়তেই হিমশিম, সামলাতে পারছে না। সিন্ধু চুক্তি স্থগিত, থরথর করে কাঁপছে পাকিস্তান। এমার্জেন্সি মেডিসিন যদি বন্ধ হয়, ব্যবসা বাণিজ্য যখন বন্ধ, তখন এটাকেই বলে চারদিক থেকে ঘিরে পাকিস্তানকে একঘরে করে ছোট্ট একটা কুটুরির মধ্যে ঢুকিয়ে শায়েস্তা করা। ওই যে বললাম মডার্ন ডেজ ওয়ার একটা যুদ্ধক্ষেত্রে নেমে করতে হয় না, তার নানা উপায় থাকে। আর ভারত খুব ভালো করে জানে সেই উপায়গুলো কি কি। আপনারা জানেন পাকিস্তানের দৈন্য দশাটি কিরকম, মানে ভিখিরির দশা যাকে বলে। দেখুন জিডিপির মাত্র 1.9% শিক্ষা খাতে পাকিস্তান ব্যয় করে, স্বাস্থ্য খাতে 2.9% ব্যয় করে, আর যা রোজগার হয় গোটা দেশের তার 40 থেকে 50% মানে ধরুন হাফ চলে যায় শুধু সুদ দিতে। এত ধার, এত দেনা দেশটার মাথার উপরে। বুঝতে পারছেন তো? এর উপরেই মরার ওপর খাড়ার ঘা যাকে বলে সিন্ধু চুক্তি স্থগিত। পাকিস্তান যে কতটা বেকায়দায় তা ওখানকার তাবর নেতাদের ভুল বকা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। That water is a vital national interest of Pakistan. Our lifeline, its availability would be safeguarded at all cost and under all circumstances, inshallah. জানেন কোন কোন ওষুধ আমাদের দেশ থেকে পাকিস্তানে এমার্জেন্সি মেডিসিন হিসেবে সাপ্লাই দেওয়া হয় এবং পাকিস্তান কতটা নির্ভরশীল সেই ওষুধের ওপর? প্রায় 50 থেকে 60% ওষুধ যা ভারত থেকে পাকিস্তানে যায়। বুঝতে পারছেন? যদি এই সাপ্লাই বন্ধ হয় তাহলে কি হবে? এর মধ্যে রয়েছে ক্যান্সারের ওষুধ, এর মধ্যে রয়েছে ভ্যাকসিন যা অত্যাবশ্যকীয়। পাকিস্তান মুখে বলছে ভারতের সঙ্গে আমাদের কোনো বাণিজ্য নেই, কিন্তু কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি। পিডিআরএ মানে পাকিস্তান ড্রাগ রেগুলেটরি অথরিটি যেটুকু জানাচ্ছে তাতে বড় বড় কথা মুখেই আসছে, সরকারি নির্দেশিকা নেই। বুঝতেই পারছেন তো? পাকিস্তান এখন যুদ্ধ করছে মুখে। ওই যে বলে মুখেই মারিতং জগৎ। কাটা ঘায়ে নুনের ছিটে পড়লে কেমন লাগে জানেন তো? ঠিক সেরকমই অবস্থা, কারণ বালোচ লিবারেশন আর্মি যেভাবে খেপে উঠেছে
তাতে পাক আর্মির অবস্থা খুব খারাপ। আসিম মুনির, আইএসআই এর প্রধান আসিম মালিক, এই দুই আসামি কি করবে দিশে পাচ্ছে না, হরহরি কম্প। তার মধ্যে ভয় দেখাচ্ছে তালিবান। পাকিস্তান কি হবে? সাবধান। ভারতে দাবি উঠছে ঘরে ঢুকে মারার, আর অন্যদিকে ঘরেই মার খেয়ে কাহিল দশা পাকিস্তানের। বালুচিস্তানের কাচ্চি বোলানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে পাক সেনাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বালুচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেসে থাকা কমপক্ষে 30 জন পাক সেনা নিহত হয় বলে খবর। বালুচ বিদ্রোহীদের বিরুদ্ধে টানা অপারেশন চালাতে গিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল পাক সেনাকে। তবে জাফর এক্সপ্রেস মুক্ত হলেও পাকিস্তানের শান্তি আসেনি। দেশের অন্দরে দফায় দফায় চ্যালেঞ্জের মুখে পড়ছে পাকিস্তান। প্রতিদিন আক্রমণের ধার বাড়াচ্ছে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। কখনো তাদের টার্গেট পাক সেনা, কখনো আবার আইএসআই। 24 এপ্রিল কালাতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় বিদ্রোহী বিএলএ। নিহত হন এক কট্টরপন্থী নেতা সহ 3 জন। 25 এপ্রিল পাক সেনার কনভয় হামলা চালায় বিএলএ। কোয়েটার কাছে মার্গেটে সেনার কনভয় বিস্ফোরণ। 10 জন পাক সেনার মৃত্যু হয় এই হামলায়। এবার পানসিতে এক আইএসআই এজেন্ট খুন, দায় নিয়ে বিবৃতি সেই বিএলএর। 22 এপ্রিলের পর লাগাতার পাক বাহিনীকে টার্গেট করে চলেছে বালুচ বিদ্রোহীরা। কোন পথে সামাল দেবে যখন ভেবে কুল পাচ্ছে না পাক সেনা আইএসআই, তখন চিন্তা বাড়াচ্ছে তালিবান। আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধির বৈঠকে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। রবিবার কাবুলে আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব। কাবুল আর ইসলামাবাদের সম্পর্ক মধুর নয়। কাবুলের বিরুদ্ধে পাকিস্তানের পশ্চিম প্রান্তে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ ইসলামাবাদের। পহেলগাঁও হামলা নিন্দা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান, ভয় ধরেছে পাকিস্তানের পূর্ব সীমান্তে। ভারত এয়ার স্ট্রাইক করতে পারে বলে আতঙ্কে পাকিস্তান। সীমান্তে বসানো হয়েছে আধুনিক TPS-77 রাডার সিস্টেম। করাচি থেকে লাহোর, রাওয়ালপিন্ডি নিয়ে আসা হয়েছে ফাইটার জেট। দেশের পূর্ব থেকে পশ্চিম ছন্ন ছাড়া দশা পাকিস্তানের। মঙ্গলবারও প্রকাশ্যে দেখা মেলেনি পাক সেনা প্রধানের। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক্স স্যান্ডেলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ঘরে বাইরে কোণঠাসা হয়ে কি করবে পাকিস্তান? ইতিমধ্যে আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলে বলেছেন যে রাজ্যে যত পাকিস্তানের অধিবাসী রয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে দেশ ছাড়তে বাধ্য করতে। সেই অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের বাংলা থেকেও হচ্ছে, গোটা দেশ থেকে পাকিস্তানিদের নিজেদের দেশে ফিরে যেতে বলা হচ্ছে। আপনারা জানেন আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, কিন্তু সেখানে পাক নাগরিকদের ভিড়। অনেকে লোটা কম্বল সব নিয়ে নিজের দেশে ফিরে যেতে চাইছেন। ট্রাক থরে থরে দাঁড়িয়ে রয়েছে জিনিসপত্র বোঝাই। সীমান্ত বন্ধ, অনেকেই দেশ ছাড়ছেন, পাকিস্তানিরা নিজের দেশে যাচ্ছেন। কিন্তু এর মধ্যেই কিছু অন্যরকম ছবিও চোখে পড়ছে। এই দেশ ছাড়ার নিয়ম রাখতে গিয়ে অনেকেই আমাদের দেশে রেখে যাচ্ছেন প্রিয়জনদের। কেউ স্ত্রীকে, কেউ স্বামীকে, কেউ মা বাবাকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। তাদের সবার একটাই প্রশ্ন, আমরা তো সন্ত্রাসবাদী নই, আমরা তো সন্ত্রাসে মদদ দিই না, তাহলে আমাদের কেন বিচ্ছিন্ন হতে হবে পরিবার থেকে? এই প্রশ্নের উত্তর ওই আসিম মুনির, শাহবাজ শরীফ, আসিম মালিকরা দিতে পারবেন, যারা যেভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে তৈরি করেন, যেভাবে জঙ্গিবাদে মদদ দেন, নিজের দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারছেন না। নিজের দেশের নাগরিকদের চোখের জলে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। যদি ভারতের দিকে না তাকিয়ে, যদি কাশ্মীর কাশ্মীর করে সময় নষ্ট না করে, যদি সন্ত্রাসবাদে মদদ না দিয়ে নিজের দেশের মানুষের ভালো চাইতেন এই ত্রিফলা যারা চালান পাকিস্তানের, তাহলে পাকিস্তানিদের জীবন কিছুটা উন্নত হতে পারত। হ্যাপিনেস ইন্ডেক্সে পাকিস্তানের কোথাও একটা জায়গা হলেও হতে পারত। একবার ভাবুন নিজেরা কি করছেন আর নিজের দেশের লোকেদের জন্য কি রেখে যাচ্ছেন। করাচির বাসিন্দা, বিয়ে করেছেন এ দেশে, সন্তান রয়েছে, এখন কপাল চাপড়াচ্ছেন।
ड्यू टू कोविड मेरा वीज़ा एक्सपायर हो गया था। LTV अप्लाइड था, नूरी वीज़ा पर गई थी, लेकिन कोविड हो गया था, बेटा साथ था, प्रॉब्लम्स की वजह से वापस नहीं आ पाई थी। अब 5 साल बाद मुझे वीज़ा मिला था और अभी आए हुए सिर्फ 5 to 6 days ही हुए थे कि अब वापस जा रही हूँ। দিল্লির বাসিন্দা অথচ বিয়ে করেছেন করাচির মেয়েকে। স্বাভাবিক এখন স্ত্রীকে দেশে ফেরত পাঠাতে হচ্ছে। शादी हुई थी मेरी 2014 में। अचानक समझ नहीं आ रहा, क्या शब्द नहीं है मेरे पास बोलने के लिए कि किस हालात से मैं गुजर रहा हूँ, किस हालत में हूँ मैं, कोई समझने वाला नहीं है। मैं एक बेटा है मेरा 7 साल का। मेरे को तो ये लग रहा है कि भाई करा किसने और भुगत कौन रहा है। কিন্তু এই বোধ কি শ্বশুর বাড়ির দেশের আছে? আরও আছে। পাকিস্তানের পিসির মেয়েকে বিয়ে করেছিলেন এ দেশের বাসিন্দা, এখন ফেরত পাঠাতে হচ্ছে স্ত্রীকে। ये पाकिस्तान की हैं और मैंने इनसे शादी करी थी 6 महीने पहले। तो ये आई थी यहाँ पे अपनी मम्मा के साथ वीज़ा लेके। ये मेरे रिलेशन में ये मेरी बुआ की लड़की है, तो उनसे मेरी शादी हो गई थी। পেহেলগাঁও হামলায় কি ভাবনা প্রশ্ন ছিল। দুঃখ প্রকাশ করেও এনার বক্তব্য, এতে পাকিস্তানিদের কি দোষ? बहुत ज़्यादा गलत हुआ है भाई, ये बस करता कोई और है भरता कोई और है। ये बहुत ज़्यादा गलत हुआ है। देखिए उनके, मैं मानता हूँ उनके दिलों पे क्या बीत रही होगी, बहुत दुख हो रहा है। जैसे हमें दुख हो रहा है, ऐसा उन्हें भी दुख हो रहा होगा। लेकिन ये सरकार गलत कर रही है कि पाकिस्तानियों की इसमें जो महिलाएं, उनकी क्या गलती है। শত্রু দেশের সঙ্গে সম্পর্ক এদেশের অনেকের। পেহেলগাঁও হামলার সেই সম্পর্কে কাঁটা এখন গলায় বিঁধছে, বাড়ছে অস্বস্তি, দুশ্চিন্তা। রাজস্থানের যোধপুরে বহু পাকিস্তানির বাস, কিন্তু তারা কেউ নিজের দেশে ফিরে যেতে চান না। তারা চান এখানে থাকতে, কারণ ভারত তাদের সেই উন্নত জীবনটা দিতে পারে। কিন্তু উপায় তো নেই, দেশ ছাড়া নির্দেশ এসে গেছে। তারা পাল্টা ফরেন রেজিস্ট্রেশন অফিসে ভিড় জমাচ্ছেন দেশে, মানে আমাদের ভারতে থাকতে চাওয়ার আবেদন নিয়ে। যোধপুরের ভিসা অফিসে ভিড়, পাকিস্তানি নাগরিকরা হা পিত্তেশ করে বসে। তারা দেশে ফিরতে চান না। ও মরা দেশ থেকে এ দেশ অনেক ভালো। সমস্যা মুক্তি চাইছেন পাকিস্তানের বাসিন্দারা, ভালোভাবে বাঁচতে চাইছেন পাকিস্তানের বাসিন্দারা। ভরসা ভারত। यहाँ पे वहीं पे कोई समस्या तो है, तभी हम लोग यहाँ पे आए हैं। अगर समस्या नहीं होती तो कौन आता है। बस इस वजह आज यहाँ ऑफिस में क्यों आए हो? आज हम ये कागज़ जमा करने के लिए आए, यहाँ पे रहने के लिए आए हैं। महंगाई ज़्यादा इस वजह से आए हैं। और इसके अलावा की बात की बहन बेटियों की, बस वो तो सभी को पता है, पूरे हिंदुस्तान को पता है। आप मेरे से पूछने से पहले पूरी आप हर चीज़ ज़्यादा मैं शेयर नहीं कर सकता हूँ। जाना पड़ रहा है, मजबूरी है क्या है? नहीं जाएंगे कहाँ, यहाँ पे भारत में रहेंगे। अभी वापस नहीं जाएंगे, यही देश है हमारा, यहाँ पे रहना है। শুধু মুসলিম ধর্মাবলম্বীরা না, হিন্দুদের পাকিস্তান ছেড়ে আসা এখনো অব্যাহত। সপরিবারে এখনো দেশ ছাড়ার প্রবণতা জারি। ভারতে এসে বাঁচতে চান হিন্দু পাকিস্তানিরাও। बस से ऐसे महंगाई थी, महंगाई से हिसाब से आ गए। मेरी फैमिली तो आई है 10 बाती आए हुए हैं हम, और दूसरे पे आए हैं, बहुत आए हुए आ रहे हैं। हिंदू सारे आ रहे हैं, हिंदू का देश है, हिंदू आ रहे हैं हिंदुस्तान में रहने। आप सरकार से क्या चाहते हो? सरकार से हम ये चाहते हैं हमारे को कोई मदद करे हमारी। একটা ব্যর্থ রাষ্ট্র যেখানে তার নাগরিকদেরই ন্যূনতম নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র তোলে যুদ্ধ জেগে। তাই সে দেশের নাগরিকদেরও ভরসা এই ভারত। पहलगांव की घटना के बाद सरहदों पर तनाव तो बढ़ गया, लेकिन जो अल्पसंख्यक पाकिस्तान में रहते हैं वो अब भारत आना चाहते हैं। ये कई लोग हैं इस समय FRO ऑफिस के बाहर खड़े हैं, जो LTV वीज़ा के आवेदन कर चुके हैं और कतारों में खड़े हैं अपने LTV वीज़ा के लिए, ताकि इनको LTV मिल जाए तो ये भारत में रह सके। क्योंकि इनका कहना है कि वहाँ महंगाई सहित कई समस्याएं हैं, तो निश्चित रूप से उन समस्याओं से जूझने वाले ये लोग अब भारत में स्थायी रूप से बसेरा चाहते हैं। इसीलिए लगातार इस FRO ऑफिस में आकर चक्कर काट रहे हैं कि उन्हें भारत की नागरिकता हासिल हो। सरकार से इनकी डिमांड है कि जो प्रताड़ित हिंदू पाकिस्तान में रहते हैं उन्हें भी भारत लाया जाए। এখন তো জবাব দেওয়ার সময়, ঝগড়া করার কি? কেন বলছে জানেন? পাকিস্তানকে কিভাবে শায়েস্তা করতে হবে পেহেলগাঁও কাণ্ডের পরপরই একটা সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। যে বৈঠকে কোনো ভিন্ন মত ছিল না। টু শব্দ না করে
সমস্ত রাজনৈতিক দল, শাসক বিরোধী সবাই মিলে বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিও সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ এই এতগুলো দিন পরে সেই যে ঐক্যের চেহারা সেখানে তাল কাটলো, কারণ সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না। আর সেই জল্পনা থেকে একটা বৈষম্যের পরিস্থিতি তৈরি হলো কংগ্রেসের এই পোস্টটা থেকে, যেখানে একটা মুন্ডহীন চেহারা এবং তার সঙ্গে টেক্সট আছে গায়েব, অর্থাৎ হাওয়া। ঠিক কি বলতে চাইছে কংগ্রেস? আর কংগ্রেসের এই পোস্ট এবং বক্তব্যের পরপরই বিজেপিও ছেড়ে কথা বলার নয়, রে রে করে তারাও নামলো ময়দানে। দিনভর জাতীয় রাজনীতি ফুটতে থাকলো এই বিদ্বেষকে ঘিরে। এখন তো বিদ্বেষের সময় নয়, বিদ্বেষ দেখানোর জন্য গোটা বছরটা পড়ে থাকে। ক্রাইসিস যখন, তখন হাতে হাত মিলিয়ে কাজ কি রাজনীতিকরা করতে পারেন না? जो हमारे बीच में रहता है, लेकिन अगर उसे लश्करे पाकिस्तान कांग्रेस कहा जाए तो गलत नहीं होगा। चुनावी भाषण के लिए वक्त है उनको, पर सर्वदलीय बैठक में आने के लिए उनके लिए मौका नहीं, वक्त नहीं है क्या? पहलगांव সন্ত্রাসবাদী হামলা নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে শুরু থেকেই সুর চড়াচ্ছে কংগ্রেস। মঙ্গলবার হাত শিবিরের এক্সপোস্টে তুঙ্গে উঠল রাজনীতি। प्रधानमंत्री देखिए सर्वदलीय बैठक में तो नहीं थे, हालांकि प्रधानमंत्री आए 24 तारीख को वापस और बिहार में चुनावी भाषण देने के लिए चले गए। সর্বদল বৈঠকে যোগ না দিয়ে বিহারে ভোট প্রচারে চলে যান নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রীকে বৈঠকের পর থেকেই লাগাতার নিশানা করে চলেছে কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল পোস্টে মুন্ডহীন ছবি দিয়ে লেখা হয় গায়েব, অর্থাৎ নিখোঁজ। ছবির অবয়বটি অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাত শিবিরের এক্স পোস্টের পর আক্রমণ সারাতে সময় নেয়নি বিজেপি। तस्वीर के पोस्ट करने के बाद एक बहुत बड़ा सिग्नल शत्रु देश पाकिस्तान में दिया जाता है, चिंता मत करो, भारत के अंदर मीर जाफर, तुम्हारे समर्थक सब उपस्थित हैं। পাল্টা কংগ্রেসকে নিশানা করে পাল্টা ছবি পোস্ট করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিং। কংগ্রেসের পোস্ট ঘিরে বিতর্ক। পাল্টা বিজেপির জাতীয় মুখপাত্রের পোস্ট ঘিরে দিনভর ফুটল রাজধানীর রাজনীতি। জাতীয় রাজনীতির কথা বলছি, এই বাংলায় কি হচ্ছে? এই বাংলায় রীতিমতো সম্মুখ সমরে নেমেছে দুই ফুল। ফুল যতটা নরম সরম ব্যাপার, ঠিক তার উল্টো ঘটনা ঘটছে। বিশ্বাস করুন, পাকিস্তানিদের বের করে দিতে হবে খুঁজে খুঁজে নির্দেশ কেন্দ্রের, আর পাকিস্তানিদের রেখে দিলে গ্রেফতার করা হবে মুখ্যমন্ত্রীকে। হুঁশিয়ারি বিজেপির অর্জুন সিং এর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে রণাঙ্গনে নামছেন। তবে তার এই আক্রমণকে তৃণমূল খুব সহজে উড়িয়ে দিচ্ছে না, জবাব পাল্টাও দিচ্ছে। দেখুন, পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে কেন্দ্র। মঙ্গলবারের মধ্যে দেশে ফিরে যেতে হবে পাকিস্তানিদের। কিন্তু এই রাজ্যে কতজন পাকিস্তানি আছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? অর্জুনের দাবি, এই সব প্রশ্নের কোনো সদুত্তর নেই। তার জেরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে অর্জুনের তোপ। পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে। মমতা ব্যানার্জি জেলে যাবেন যদি ওরা ওদেরকে বাঁচান না, মমতা ব্যানার্জিকে জেলে যেতে হবে। এই অবস্থা এখন চলে গেছে ভারতবর্ষে। মমতা ব্যানার্জি ভাবছেন কি পশ্চিমবাংলা বাইরে আছে, উনার এখানে উনি আইন চালাবেন, সেটা হবে না, যেতে হবে। অর্জুনের আরও দাবি, মুখ্যমন্ত্রী আইন বিরুদ্ধ কাজ করছেন, তাই তার সময় ঘনিয়ে এসেছে। যদিও অর্জুনকে পাল্টা নিশানা করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। অর্জুন সিংকে আগে বলতে হবে যে পাকিস্তানিরা ভারতবর্ষে ঢুকলো কি করে, অবৈধভাবে ঢুকলো কি করে।
এই দায়িত্ব নিয়ে তো আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অর্জুন সিং এর সমস্যা হলো অর্জুন সিং বোমা, গুলি, বারুদ এইসবই বোঝে। গত মঙ্গলবারই পেহেলগাঁওয়ে নৃশংস ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটে। বেছে বেছে হিন্দুদের নিধন করে জঙ্গিরা, মৃত্যু হয় 26 জনের। ঘটনার পরপরই পাকিস্তানিদের ভিসা বাতিল করে কেন্দ্র। সেই ভিসা বাতিলের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। আর শেষ দিনেই অর্জুনের এই তোপ ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। রাজনীতির কি মহিমা দেখুন, অপার মহিমা রাজনীতির, যা ভক্তিতেও নিয়ে আসে আমরা ওরা। আপনারা সবাই জানেন এ রাজ্যে এক নতুন ধর্মক্ষেত্র তৈরি হচ্ছে দীঘায়, অক্ষয় তৃতীয়ার দিন, যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও বাগযুদ্ধ। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা। 26-এর আগে এমনিই তো এ রাজ্যে ধর্মযুদ্ধ দেখছি আমরা। সেটা শুধু রাজনীতির সভায় নয়, মাঠে ময়দানে নয়, বিধানসভার ভিতরেও তো দেখেছি। তার মধ্যেই তালিকায় নতুন নাম দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির যদি তৈরি হয়, সঙ্গে সমুদ্র, অনেকটা পুরীর আদলে একটা নতুন পর্যটন কেন্দ্র তৈরি হতে পারে তো বাংলায়। হতেও পারে পুরী যেভাবে একদম পর্যটন নির্ভর অর্থনীতিতে রয়েছে, সেরকমই দীঘা হয়ে উঠল, যা গোটা বাংলার অর্থনীতিতে কিছু কন্ট্রিবিউট করতে পারত বা হয়তো পারবে। কিন্তু এখানেই তো বিরোধী বিজেপির আপত্তি। তারা বলছে এই জগন্নাথ মন্দির আসলে শুধু রাজনীতি। জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন না জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করবেন, সেটা আগে ঠিক করে ক্লিয়ার করে আমাদেরকে বলতে হবে। আমরা কিন্তু বুঝতে পারছি, কারণ আমাদের যে সমস্ত ইনভিটেশন কার্ড এসছে তাতে কিন্তু লেখা আছে জগন্নাথ কালচার সেন্টার মন্দির উদ্বোধন করছেন, মুখে বলছেন, ওনার লোকেরা পোস্টার লাগিয়েছে পার্টি থেকে, অথচ আপনি সরকারিভাবে কাগজ দিচ্ছেন বা চিঠি দিচ্ছেন, বলছেন জগন্নাথ কালচারাল সেন্টার। তার মানে কি মন্দিরকে মন্দির রাখতে চাইছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে? ওখানে কালচারাল কিছু হবে, ওডিসি নৃত্য হবে, এই ধরনের কিছু হবে, তা কি হবে আমি বুঝতে পারছি। বিজেপি রাজনীতি কেন বলছে? বিজেপি বলছে গোটা রাজ্য জুড়ে এর প্রচার চলছে, ব্লকে ব্লকে এলইডি বসে দেখানো হচ্ছে যজ্ঞের ছবি, দেখানো হবে উদ্বোধনের ছবি। এ তো পিওর পলিটিক্স। আচ্ছা, যদি প্রচারে রাজনীতি হয়, যদি ভোট অঙ্ক এই মন্দির নির্মাণ এবং তা উদ্বোধনের পিছনে থাকে, তাহলেও এই মন্দির ঘিরে একটা অর্থনীতি তো তৈরি হবে। এই মন্দিরের উদ্বোধনের আগেই যেভাবে দীঘা জুড়ে মানুষের ঢল, কার্যত ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিট যেরকম দেখতে লাগে, ঠিক সেরকম দীঘার বেশিরভাগ রাস্তা মানুষ এমনি আসছেন দেখতে। তারা কেনাকাটা করবেন, তাদেরকে ঘিরে একটা অর্থনীতি তৈরি হবে যা দীঘার অর্থনীতিকে বুস্ট আপ করবে। দীঘার অর্থনীতি যদি সত্যি বাড়ে, তাহলে গোটা রাজ্যের আর্থিক ব্যবস্থায় তার একটা অবদান থাকতে পারে। যদি ধরেও নি বিজেপির যে কথা তর্কের খাতিরে এর পিছনে রাজনীতি রয়েছে, কিন্তু এর ফলটা তো সবাই পাবেন। এ রাজ্যের বিজেপি নেতারা সেই ফল পাবেন না। যদি সত্যি দীঘা আগামী দিনে এ রাজ্যের অর্থনৈতিক মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে ওঠে, এ রাজ্যের বিজেপি নেতারা তার সুফল পাবেন না। এ রাজ্যের ছেলেমেয়েরা সেখান থেকে সুযোগ সুবিধা পাবে না, নাকি শুধুই রাজনীতি করার জন্য রাজনীতি করে যেতে হবে? আপনি বলুন। আমি বলি কি, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। এই যে প্রচারের কথা বিজেপি বলছে, রামনবমী তো কটা দিন আগে গেল, খেয়াল করেননি? গোটা রাজ্য জুড়ে কি হয়েছিল? জায়গায় জায়গায় পোস্টার, রামনবমী পালন করুন, অস্ত্র হাতে নিন। সমস্ত নেতারা, যারা প্রথম সারির নেতা বিজেপির, তারা বলেছেন সবাইকে ঘরে ঘরে অস্ত্র রাখুন, অস্ত্র হাতে নিন, অস্ত্র হাতে নিতে হবে। গোটা রাজ্য জুড়ে এই প্রচার হয়েছে। সেটা কি রাজনীতির ব্র্যাকেটের মধ্যে পড়ে না? ভাবুন একবার। ফলে তৃণমূলও পাল্টা হাতিয়ার খুঁজে খুঁজে ছুটছে বিজেপির দিকে। দেখুন, আমরা কোনো কিছুতেই শান দিচ্ছি না। আমরা ধর্মনিরপেক্ষ যেরকম আগেও ছিলাম, আজকেও আছি, ভবিষ্যতেও থাকব। আমরা ধর্ম আর রাজনীতি মেলাই না। যেটা বিজেপি করে এবং বিজেপির বঙ্গীয় শাখা বিশেষভাবে
শুধু ধর্ম নিয়েই রাজনীতি করে এবং ধর্ম নিয়েই রাজনীতি করতে গিয়ে সমাজকে বিভাজিত করে। আরও আছে, শুধু রামনবমী কেন, রাম মন্দির উদ্বোধনের কথা মনে করুন। 22শে জানুয়ারি 2024 আমরা দেখিনি প্রধানমন্ত্রীকে রাম মন্দিরের রামলালার মূর্তির সামনে সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করতে। আমরা দেখিনি এখানে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্যাহুতি দিচ্ছেন জগন্নাথ দেবের জন্য যজ্ঞে, আমরা দেখিনি রামলালার জন্য হওয়া যজ্ঞে পুণ্যাহুতি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের পুরোহিতরা প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে যাবতীয় আচার উপাচার শেষ করেছেন দেখিনি আমরা। রাজনীতি যদি হয় তাহলে তো দুটোতেই হওয়া উচিত। যদি ভোটের অঙ্ক মাথায় থাকে তাহলে তো এই দুটো ছবিতেই থাকা উচিত। দেখুন, আমি কাউকে ডরাই না, আর কাউকে তুষ্ট করার দায় আমি নিজের কাঁধে রাখিনি। আমি যা বলি সত্যি বলি, আর সেই জন্যেই এই প্রশ্নগুলো তুলতে পারছি। হ্যাঁ, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি মন্দির মসজিদ এবং তার উদ্বোধনে ভোট অঙ্ক থাকে। যদি থাকে তাহলে এক পক্ষের দিকে আঙুল তোলা ন্যায়সঙ্গত নয়। যদি 26-এর ভোটের আগে দীঘার জগন্নাথ মন্দির ভোট অঙ্কের ওপর দাঁড়িয়ে হয়, তাহলে 24-এর ভোটের আগে রাম মন্দিরের পিছনে কি ভোট অঙ্ক ছিল না? কি বলবেন বিজেপি নেতারা? তাহলে কি নেতারা এটা বলতে চাইছেন যখন তারা করবেন, মন্দির উদ্বোধন করবেন, প্রতিষ্ঠা করবেন, তা ভক্তির, আর যখন অন্য কোনো রাজনৈতিক দল করবে সেটা হবে রাজনীতি? নিজের বেলায় ভক্তি, অন্যের বেলায় রাজনীতি, এ কেমন রাজনীতি? সব নেতাদের কাছে অনুরোধ, ভক্তিকে রাজনীতির উঠোনে নামিয়ে আনবেন না। সবাইকে অনুরোধ। কেন বলছি জানেন? আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন গোটা দেশ কি ভাবছে, কি করে আমরা বদলা নেব, কিভাবে পাঠানকোটে যাওয়া অন্তঃসত্ত্বা স্ত্রী তার স্বামীর খোঁজ পাবেন। বাংলা একটা ধর্মীয় শোডাউন দেখতে চলেছে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন। কারণ একদিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দীঘায়, আর অন্যদিকে কাঁথিতে ধর্মীয় সম্মেলন। মানে দীঘা ভার্সেস কাঁথি অক্ষয় তৃতীয়ায় দেখতে চলেছে গোটা বাংলা। শুভেন্দু অধিকারী তিনি আগে থেকেই করতে চেয়েছিলেন একটি ধর্মীয় সম্মেলন যেখানে বহু মানুষের সমাগম হবে এবং গীতা পাঠ হবে। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। কোন সময়? যে সময় দীঘার মন্দির উদ্বোধন হবে। রাজনীতিতে সময় খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওই দিন ওই সময় কেন বাঁচলেন শুভেন্দু অধিকারী? যদি চড়া হিন্দুত্বের দাগে কোথাও কালি লাগে, যদি হিন্দুত্বের সেন্টিমেন্টের সামান্য অংশ তৃণমূলের দিকে ঘুরে যায়, সেই আশঙ্কায় প্রথমে অনুমতি পাচ্ছিলেন না, পরে কোর্ট কাচারি করেছেন। কোর্টও বেশ কয়েকদিন ঘুরিয়ে শেষ পর্যন্ত অনুমতি দিয়েছে। তবে 3000 সর্বাধিক লোক নিয়ে এই সম্মেলন করা যাবে। কোর্টের অনুমতি নিয়ে আগামীকাল গীতা পাঠের আসর এবং ধর্মীয় সম্মেলনে শুভেন্দু অধিকারী কাঁথিতে 20 মিনিট আধ ঘন্টা দূরে দীঘায়, তখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বুঝতে পারছেন? গোটা দেশ যেদিকে, বাংলা তার চেনা ধর্মের সরু গলিতে আবার ঢুকে পড়ছে। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে, তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। আর কোর্ট তাকে যে অনুমতিগুলো দেন, আপনারা বলেন যে অনুমতি পেয়েছেন, কিন্তু সব জায়গায় দেখবেন বিশেষ শর্ত সাপেক্ষে তাকে অনুমতি দেওয়া হয়। আজকেও যে সিঙ্গল বেঞ্চে অনুমতি হয়েছে সেখানে বলা হয়েছে যে 3000-এর বেশি যেন লোক না হয়। অক্ষয় তৃতীয়ায় বেরিয়ে আসুক এই ধর্মের রাজনীতি থেকে আমাদের বাংলা। বাংলা আবার সুজলা সুফলা শস্য শ্যামলা, সাধারণ মানুষের বাসযোগ্য হয়ে উঠুক। শুধু ধর্মের ন্যারেটিভে দাঁড়িয়ে থাকা একটা রাজ্য নয়। তবে আমি নিশ্চিত জগন্নাথ দেবকে ঘিরে রাজনীতি যতই চিৎকার করতে থাকুক, এই যে জগন্নাথ মন্দির দীঘায় হচ্ছে, বহু ধর্মপ্রাণ মানুষ যারা বছরে অন্তত একবার
পুরীতে ছুটে যান জগন্নাথ দেবের দর্শন করতে। তারা মুখিয়ে রয়েছেন এই মন্দির কেমন দেখতে, কেমন হবে তার উপাচার, নিয়ম কানুন, পুরীর সঙ্গে কতটা মিল কতটা অমিল সবকিছু জানতে। আগামীকাল দুপুর 2টো নাগাদ দ্বারোদ্ঘাটন হবে এই জগন্নাথ মন্দিরের, করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য, যারা ভক্তির সঙ্গে রাজনীতিকে গোলান না, তাদের জন্য ঠিক কি কি উপাচার, কিভাবে কি হবে দেখুন। বিশালাকার মন্দির, হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তিও তৈরি। বুধে আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা। দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনা ঘিরে সাজো সাজো রব সৈকত নগরীতে। শুরু হয়েছে আচার অনুষ্ঠানও। 1 কোটি মন্ত্রোচ্চারণের পর বুধে প্রাণ প্রতিষ্ঠা। কোটি মন্ত্রোচ্চারণের পাশাপাশি পুরীর মন্দিরের মতো ধ্বজা উত্তোলন। পুরীর মন্দিরের মতোই সেই আচারও হয় নিয়ম মেনে। বুধবার মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন। সোমবারই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজে হাজির থেকে মন্দিরের যাবতীয় ব্যবস্থাপনার তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার মন্দিরের জন্য 5 লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী। যোগ দেন পূর্ণাহুতির অনুষ্ঠানেও। বুধবার সকাল থেকে শুরু হয়ে যাবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3 জনের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে অর্থাৎ এই পাথর এবং দারুব্রহ্মের যে মূর্তি, 2টি মূর্তিতেই কিন্তু কার্যত প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রাণ প্রতিষ্ঠার নেতৃত্বে থাকবেন পুরীর রাজেশ দৈতাপতি। কি কি আচার অনুষ্ঠান হবে? সকাল 8টায় হোমযজ্ঞ, সকাল 9টায় জগন্নাথ দেবের অভিষেক, প্রথম পর্বের চন্দন যাত্রা, তারপর পোশাক বদলে নতুন সাজ। সকাল 11:30টায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। বেলা 12টায় 56 ভোগ। বেলা 2:30টার পর যে কোনো সময় আরতি মুখ্যমন্ত্রীর। আরতির পর নৃত্য, গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বের চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে প্রভুকে গোটা শরীরে চন্দন লেপে স্নান করান। এই প্রথার নাম চন্দন যাত্রা। তবে পুরীর মতো 21 দিন নয়, এই জগন্নাথ ধামে প্রাণ প্রতিষ্ঠার পরেই এই চন্দন যাত্রা শুরু হয়ে চলবে আগামী 5 দিন পর্যন্ত। মন্দির খুলে দেওয়ার পর স্বর্ণবেশে দেখা যাবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। রাজেশ দৈতাপতি জানিয়েছেন, যেভাবে পুরীতে অধিষ্ঠিত সেভাবেই দেখা যাবে। যেরকম আপনারা পুরীতে প্রভুকে দর্শন করেন, আপনি নিশ্চয়ই দেখবেন যে প্রভু এখানে বসে আছেন। আবার মন্দির পরিচালনা এবং নিত্য পুজোর দায়িত্বে থাকবে ইসকন। ভক্তরা গেলে কি প্রসাদ দেওয়া হবে? যেরকম খাজা আছে পুরীর জন্য, এখানকার জগন্নাথের ট্রেডমার্ক যে প্রসাদ হবে ওটা গজা আর পেড়া। সৈকতের মোহময়ী রূপ আর অবিরাম ঢেউয়ে স্নানের জন্য প্রায় সারা বছরই পর্যটকদের ভিড়ে সরগরম থাকে দীঘা। তার সঙ্গে এবার যোগ হচ্ছে জগন্নাথ দর্শন। পর্যটক অতিথিতে গম গম করছে সৈকত নগরী। আর মন্দির উদ্বোধনের পর খুলে যাবে এক নতুন দিগন্ত। গোটা দীঘার যেদিকে কান পাতবেন আপনি, যেখানে যে রাস্তাতেই যাবেন, এই জয় জগন্নাথ সুরের মূর্ছনা আপনার কানে যাবে। দীঘা জুড়ে মাইকের বন্দোবস্ত করা হয়েছে, যাতে কোনো কোনায় এই গান, জগন্নাথ দেবের নাম কীর্তন শোনা না যায়, এমন পরিস্থিতি তৈরি না হয়। অনেক ব্যবস্থাই নেওয়া হয়েছে, যেমন বয়স্ক যারা আসবেন, আগামীকালের অনুষ্ঠান দেখতেও তো অনেকে আসবেন, সাধারণ দীঘাবাসীও আসবেন। আজই ঢল, একটু আগেই বলছিলাম দীঘায় যেন ক্রিসমাসের পার্ক স্ট্রিট দেখছি আমরা। তো বয়স্কদের জন্য ব্যাটারি চালিত গাড়ির বন্দোবস্ত করা হয়েছে, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হবে, মন্দির চত্বর অনেক বড়, যাতে তাদের কোনো অসুবিধা না হয়।
মূলত পুরনো দিনের রাজকীয় আদলে এই সমস্ত ব্যাটারি চালিত ভ্যানের এখানে মজুত করা হয়েছে। ঠিক জগন্নাথ ধামের সামনেই এই ভ্যানগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেটা আমরা জানতে পারছি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে 4খানা এই গাড়ি প্রাথমিকভাবে আনা হলেও পরে আরো আনা হবে এমনটা জানতে পারছি। জগন্নাথ মন্দির ঘিরে দীঘা এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। জগন্নাথ মন্দির দেখতে ইতিমধ্যেই ভিড় করেছেন দর্শনার্থীরা। মঙ্গলবার দিন ভোরযজ্ঞ আর বুধবার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। এই অবস্থায় বয়স্ক ভিআইপি দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে দীঘা উন্নয়ন পর্ষদ। কেউ অসুস্থ হয়ে পড়লে এই গাড়িতে দ্রুত পরিষেবা দেবে প্রশাসন। এই যে ভিআইপি যারা বয়স্ক আসবে ওনাদের জন্য যাতে রোদে হাঁটতে কোনো প্রবলেম না হয়, ওনাদের জন্য ভেতরে ঘোরানো হবে। ভিআইপি কিছু মানুষ বা মহারাজ যারা আসবে ইসকন থেকে ওনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য গাড়িগুলো ডিএসডি ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা চালু হয়েছে। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার দিনে ইসকনের প্রতিনিধি ও ভিআইপি বয়স্কদের জন্য এই পরিষেবা চালু রেখেছে প্রশাসন। এখন বর্তমান চৈতন্যদ্বারে দুটো আছে, ওই পাশে আমার যেটা পুলিশ কন্ট্রোল রুম হয়েছে পেছনটা, ওই পাশে দুটো গাড়ি আছে। এগুলো সবই ব্যাটারি চালিত। এটা এখন সাময়িক 2 দিনের জন্য আছে। আগামী দিনে সাধারণ বয়স্ক দর্শনার্থীদের জন্য পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পর্যটন মহল। যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এই ভ্যানে করে, এবং যারা এই ভিআইপি যারা ইসকন থেকে আসছেন বা যারা ভিআইপি বয়স্ক তাদেরকে এই ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। যা বলবো সত্যি বলবো, যেখানেই থাকি, স্টুডিও কিংবা রাস্তায়, আপনার প্রতি আমার দায়বদ্ধতা। আগামীকাল আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।